আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি একাডেমিক সিরিজের ইন্টিগ্রেশনের উপরে ক্লাস নেব। তো আমরা যদি প্রথমে আমরা কিছু থিওরিটিক্যাল বেসিক নিয়ে কথা বলবো, এরপরে আমরা এটার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি এটা দেখব, মানে ইন্টিগ্রেশন দ্বারা আসলে কি বোঝায় এটা দেখব। তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের অনুশীলনের ম্যাথে যাব। তো আমরা একটু প্রথমে বলে নেই যে ইন্টিগ্রেশন মূলত হচ্ছে দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। অনেক সময় ইন্টিগ্রেশনকে অ্যান্টি ডেরিভেটিভ বলে। অ্যান্টি ডেরিভেটিভ, তো অ্যান্টি ডেরিভেটিভ মানে কি আমরা তো জানি, অ্যান্টি মানে উল্টা, ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টো প্রসিডিওর বা রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা ইন্টিগ্রেশন বলি। তাহলে ইন্টিগ্রেশনের ডেফিনেশন জানার পরে আমাদের ইন্টিগ্রেশনের সিম্বলটা সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখা দরকার। আমি একটু সিম্বলটাকে ভালো করে চিনিয়ে দিই। একটা এরকম একটা সাইন দেওয়া থাকবে, এরপরে একটা ফাংশন দেওয়া থাকবে, এরপরে ডিএক্স দেওয়া থাকবে। অথবা এখানে ডিএক্স দেওয়ার কারণ হচ্ছে পুরো ফাংশনটার ভেরিয়েবল হচ্ছে এক্স, এই জন্য এখানে ডিএক্স দিচ্ছে আর কি। তাছাড়া ডিএক্স আমাকে আরেকটা ইনফরমেশন দিবে, ওইটা আমরা এখন দেখব। তো এখানে যে সাইনটা দেওয়া আছে, এই যে সাইনটা, এই সাইনটার নাম হচ্ছে ইন্টিগ্রাল। এই সাইনটার নাম হচ্ছে ইন্টিগ্রাল। এখন যদি এরকম একটা সাইন দেওয়া থাকে তাকে আমরা ইন্টিগ্রাল বলবো, দুইটা সাইন দেওয়া থাকলে এটাকে আমরা ডাবল ইন্টিগ্রাল বলবো, তিনটা দেওয়া থাকলে ট্রিপল ইন্টিগ্রাল বলবো। তো আমাদের ইন্টারে শুধুমাত্র একটা সাইন দিয়ে, মানে সিঙ্গেল ইন্টিগ্রাল যেগুলো আছে এগুলোর ক্যালকুলেশনে আছে, সুতরাং এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। এরপরে এখানে এফ অফ এক্স যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ট। ইন্টিগ্র্যান্ট। আর এখানে যে ডিএক্স আছে, এই ডিএক্সটাকে বলা হয় ডিফারেনশিয়াল। ডিফারেনশিয়াল ডিফারেনশিয়ালটা আমাকে বলে দিবে আমি এক্স্যাক্টলি কোন ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেনশিয়েট করব। যদি এখানে ডি এক্স না থেকে ডি ওয়াই থাকতো, দ্যাট মিনস পুরো ফাংশনটাকে তখন আমার ওয়াই এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে। যদি এখানে ডি থিটা থাকতো, তাহলে পুরো ফাংশনটাকে থিটার সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে। বুঝতে পারছি কথা? আর এখানকার ভেতরে যে ইন্টারনাল ফাংশনটা দেওয়া থাকবে, সেই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ট। তো এটা হচ্ছে আমাদের সিম্বল। আর এই সিম্বলের ভিতরে আরেকটা জিনিস জেনে রাখা ভালো, আমরা এই সিম্বলের মধ্যে মাঝে মধ্যে এই যে ইন্টিগ্রাল সাইনের উপরে এবং ইন্টিগ্রাল সাইনের নিচে এখানে দুইটা মানে দুইটা সংখ্যা দেখতে পাবো আর কি। ফাইনাইট হইতে পারে, নন ফাইনাইট হইতে পারে। তো এখানে নিচে যে, এখানে উপরে নিচে যে সংখ্যাগুলো দেওয়া থাকে এদেরকে লিমিট বলা হয় আর কি, ইন্টিগ্রেশনের লিমিট বা ইন্টারভ্যাল বলা হয়। তার মধ্যে নিচের যেটা আছে এটাকে বলা হয় লোয়ার লিমিট। লোয়ার লিমিট। উপরে যেটা আছে এটাকে বলা হয় আপার লিমিট। আপার লিমিট। তো লোয়ার লিমিটের মানটা সাধারণত আপার লিমিটের মানের থেকে ছোট হয়, এটা একটা বেসিক। তো অনেক সময় অনেক ইন্টিগ্রেশন দেওয়া থাকবে যেখানে লোয়ার লিমিটের মানটা বড় বাট আপার লিমিটের মানটা ছোট, তখন আমাকে ওইটা এক্সচেঞ্জ করতে হবে। এটা করার জন্য প্রসেস আছে, বাট আপাতত আমরা এতটুকু জানি। তাহলে আমরা ইন্টিগ্রেশনের সিম্বলটা সম্পর্কে জানলাম এবং ইন্টিগ্রেশনের বেসিক একটা কথা সম্পর্কে জানলাম যে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস। ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। সো এই জন্য এটাকে মাঝে মধ্যে অ্যান্টি ডেরিভেটিভও বলে। ওকে, এখন আমরা দেখবো ইন্টিগ্রেশন কয় ধরনের হয়। তো ইন্টিগ্রেশন সাধারণত দুই প্রকার। ইন্টিগ্রেশন সাধারণত দুই প্রকার। নাম্বার এক হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। indefinite integral and number 2 হচ্ছে definite integral। এই definite integral, আচ্ছা indefinite integral মানে কি? indefinite integral মানে হচ্ছে যে ইন্টিগ্রালের মধ্যে কোনো আপার লিমিট আর লোয়ার লিমিট থাকবে না। তো আমি এখানে লিখতে পারি যে আপার and lower limit doesn't exist।
তোমরা চাইলে এগুলো বাংলা লিখতে পারো, আর আমি ম্যাথের ইংলিশগুলো এত ছোট ছোট, এগুলো মানে না বোঝার কিছুই নেই, তো তোমরা বাংলা লিখবে, কারণ আমি তো মুখে বাংলায় বলতেছি। ইন্টিগ্রেশন, ইনডেফিনিট ইন্টিগ্রাল অ্যান্ড ডেফিনিট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট যৌগজ। ইন্টিগ্রেশনের বাংলা অর্থ যৌগজীকরণ আর কি। তো ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনিট মানে নির্দিষ্ট। তো এটা হচ্ছে অনির্দিষ্ট যৌগজ, এটা নির্দিষ্ট যৌগজ। তাহলে অনির্দিষ্টের ভিতরে আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট থাকবে না, ইট ডাজন্ট এক্সিস্ট। আর ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে অবশ্যই আপার লিমিট লোয়ার লিমিট থাকবে। তো আমি সরাসরি লিখি যে লিমিট এক্সিস্ট, বুঝে নিবে তোমার বাকিটা। লিমিট এক্সিস্ট এতটুকু বললাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা কনক্লুশন আমরা আসতে পারি, বা আরেকটা বিষয় জানতে পারি, সেটা হচ্ছে যদি আমরা কোনো ইন্টিগ্রেশন যদি ইনডেফিনিট হয়, তাহলে তার রেজাল্ট হিসাবে আমরা কি পাই। আমি যদি দেখাই যে সে একটা ইন্টিগ্রাল, একটা ফাংশন অ্যান্ড ডিফারেন্সিয়াল, মানে পুরো একটা ইন্টিগ্রেশনের নোটেশন বা পুরো একটা ইন্টিগ্রেশনের কোয়েশ্চেন দেওয়া আছে আমাকে। বাট এখানে দেখো এই যে ইন্টিগ্রাল সাইনের নিচে যে জায়গাটা আছে, এখানে কোনো লোয়ার লিমিট দেওয়া নাই, আপার লিমিটও দেওয়া নাই, তার মানে এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল বাই ডেফিনিশন বা সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারতেছি। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা, একটা রেজাল্ট আকারে আমরা যা পাবো, রেজাল্ট একটা ফাংশন পাবো, কোনো নিউমেরিক্যাল বা সাংখ্যিক ভ্যালু পাবো না। এই জন্য এটাকে আমাকে একটা নতুন ফাংশন দিয়ে প্রকাশ করি, এফ অফ এক্স দিয়ে প্রকাশ করলাম, এবং আমরা এখানে প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট দেবো, ঠিক আছে। এফ অফ এক্স, এটা স্মল এফ, এটা ক্যাপিটাল এফ, তো এটা কিন্তু দুইটা ডিফারেন্ট ফাংশন, অর্থাৎ আমি এখানে যেই ফাংশনটা দিব, আমি রেজাল্ট হিসেবে অন্য একটা ফাংশন পাবো। তো দুইটা ভিন্ন ফাংশনকে বোঝানোর জন্য আমরা একটা স্মল এফ এবং রেজাল্টেন্ট ফাংশনটাকে বোঝানোর জন্য আমরা ক্যাপিটাল এফ ব্যবহার করলাম। তুমি চাইলে এখানে জি অফ এক্সও ব্যবহার করতে পারতা, এটা তোমার উপরে, আমি জাস্ট বোঝানোর জন্য আর কি। তা আমাদের এখান থেকে মেইন লার্নিং হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে আমরা যে রেজাল্ট পাবো, সেই রেজাল্ট একটা ফাংশন, নট এ নিউমেরিক্যাল ভ্যালু, আর এটার সাথে যোগ হবে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেন যোগ হবে এটা নিয়ে পরবর্তীতে কথা হবে। তো এরপরে আমরা দেখবো যে ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে কী হবে। ডেফিনিট ইন্টিগ্রালে অবশ্যই ইন্টিগ্রালের পরে ইন্টিগ্র্যান্ড বসবে, ডিফারেন্সিয়াল বসবে, এবং এখানে লিমিট দেওয়া থাকবে। সে আমি দিলাম 2 থেকে 3, একটা লিমিট বা একটা ইন্টারভেল দিলাম। তো এখান থেকে যে রেজাল্ট পাবো, এই রেজাল্টটা কখনো এখানে যেমন ফাংশন হয়েছে, মানে এক্স এক্সিস্ট করবে, ফাংশন হবে, বাট এটার মধ্যে কোনো ভ্যারিয়েবল থাকবে না, কিছুই থাকবে না, এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু হবে, ঠিক আছে। তো ডেফিনিট ইন্টিগ্রাল থেকে আমরা যা পাবো সেটা কি একটা নিউমেরিক্যাল ভ্যালু, এবং এখানে কোনো কনস্ট্যান্ট আসবে না। আমরা দেখতে পাচ্ছি ইনডেফিনিট ইন্টিগ্রালে একটা কনস্ট্যান্ট আনাই লাগবে, এটা না দিলে কিন্তু ম্যাথ কেটে দিবে, আর এখানে আমাদের কোনো কনস্ট্যান্ট আনতে হবে না। তাহলে এটা একটা জিনিস বুঝলাম যে এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল, এবং ডেফিনিট ইন্টিগ্রালে আমরা রেজাল্ট হিসাবে শুধুমাত্র ভ্যালু পাবো। এরপরে আরও একটু বিষয় হচ্ছে, ডেফিনিট ইন্টিগ্রালকে আবার আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে, এভাবে আনলে ভালো হবে, দুইটা বুঝতে পারলে হয়েছে আর কি। একটা হচ্ছে প্রপার ইন্টিগ্রাল, বা প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল, আর হচ্ছে ইমপ্রপার ডেফিনিট ইন্টিগ্রাল। ওকে, তো এখন প্রপার ডেফিনিট ইন্টিগ্রাল আর ইমপ্রপার ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে পার্থক্য কি? দেখো, আমি আগে থেকে বলছিলাম ডেফিনিট ইন্টিগ্রাল মানে হচ্ছে লিমিট দেওয়া থাকবে এবং ভেতরে একটা ইন্টিগ্র্যান্ড থাকবে। আমরা যেহেতু ইন্টিগ্রেশন পড়তেছি বা পড়তে আসছো তোমরা, এর মানে তোমরা অবশ্যই ডিফারেন্সিয়েশন পড়ে আসছো, লিমিটের চ্যাপ্টার পড়ে আসছো, তারপরে ওইখান থেকে তোমরা কন্টিনিউটি বা এটাকে বাংলা কি বলে, অবিচ্ছিন্নতা, এরকম একটা টপিক পড়ছো। তাহলে কন্টিনিউটি বিষয়টাও এখানে একটু জানা দরকার, যদিও এটা নিয়ে তোমাদের কোনো ম্যাথটা আসবে না, বাট বেসিকটা জেনে রাখবা আর কি, ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো আগে বলি ইমপ্রপার ইন্টিগ্রাল কখন হবে। ইমপ্রপার ইন্টিগ্রাল হইতে পারে কয়েকটা কেসে। সে আমি যদি একটু দেখাই যে লিমিটের ধরনের উপর ভিত্তি করে আমাকে যদি ইন্টিগ্রালের উপরে একটা লিমিট দিয়ে দেয়, নিচে সে -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত দিল, তাহলে আমার লিমিটের মধ্যে একটা জায়গায় কিন্তু অসীম অবস্থান করতেছে, নেগেটিভ ইনফিনিটি হোক না নেগেটিভ, বাট দিস ইজ ইনফিনিটি, অসীম একটা ভ্যালু। তার মানে এরকম অসীম ভ্যালু যদি আপার লিমিটে থাকে, লোয়ার লিমিটে থাকে, অথবা আপার লিমিট দুইটাতেই থাকে, এই তিনটা ক্ষেত্রেই এটাকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বলবো। তারপর একটা এক্সাম্পল দিলাম, এটা সেকেন্ড হইতে পারে এরকম যে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট 0, আপার লিমিট +ইনফিনিটি, এটাও ইমপ্রপার। আবার যদি এমন হয় যে আপার লিমিট, লোয়ার লিমিট -ইনফিনিটি, আপার লিমিট +ইনফিনিটি, ইন দিস কেস এইটাও কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রাল।
তাহলে এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল চেনার সবচেয়ে মানে ভ্যালিড একটা ওয়ে। তাহলে প্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রে বৈশিষ্ট্য কেমন হবে? প্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রে লিমিট যেগুলো আছে এই লিমিটগুলো, এটা আপার লিমিট, লোয়ার লিমিট, আপার লিমিট, এগুলো সবসময় ফাইনাইট ভ্যালু হবে। কী হবে? ফাইনাইট ভ্যালু হবে, অর্থাৎ যে ভ্যালুগুলো আমরা গুনতে পারি বা মানে যেগুলো আসলে এক্সিস্ট করে। মাইনাস ইনফিনিটি এগুলো তো এক্সিস্ট করে না, প্লাস ইনফিনিটি এক্সিস্ট করে না, তাহলে ফাইনাইট ভ্যালু হবে। লোয়ার লিমিটটাও ফাইনাইট এবং আপার লিমিট যেটা আছে এটাও অবশ্যই ফাইনাইট হতে হবে। এটা হচ্ছে লিমিটের বৈশিষ্ট্যের ভিত্তিতে ইন্টিগ্রালটা বা ডেফিনিট ইন্টিগ্রালটা প্রপার নাকি ইমপ্রপার এটা চেনা। এরপর আরেকটা ব্যাপার আছে, যেমন আমরা জানি যে একটা ইন্টিগ্রেশনের মধ্যে ইন্টিগ্রাল সাইনের পরে যে ফাংশনটা দেওয়া থাকে তাকে ইন্টিগ্র্যান্ড বলে। তো কোনো একটা ইন্টিগ্রাল বা ডেফিনিট ইন্টিগ্রাল এটা ইমপ্রপার হবে তখনই যখন এই লিমিটের হিসাবটা মানে লিমিটগুলো ফাইনাইট হবে না, ইনফিনিটি থাকবে, তখন তো হবে অবশ্যই। তবে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ভেতরের যে ইন্টিগ্রান্ড আছে সে ইন্টিগ্রান্ড মানে কোনটা? ফাংশনটা, ভেতরের ফাংশনটা, সেই ফাংশনটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, ডিসকন্টিনিউয়াস এর মানে হচ্ছে কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন, আর ডিসকন্টিনিউয়াস মানে বিচ্ছিন্ন। তাহলে ইন্টিগ্রাল যদি কন্টিনিউয়াস হয় কোথায়? একটা ক্লোজড ইন্টারভ্যালে, সে এ থেকে বি একটা ক্লোজড ইন্টারভ্যাল, এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে আমরা আমাদের সেই ইন্টিগ্রালটাকে আমরা প্রপার ইন্টিগ্রাল বলতে পারবো না, এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল হয়ে যাবে। তারপরে আসি প্রপার ইন্টিগ্রালে। তার মানে প্রপার ইন্টিগ্রালের মধ্যে আমাদের যে ইন্টিগ্র্যান্ড থাকবে সে ইন্টিগ্র্যান্ডটা অবশ্যই কন্টিনিউয়াস হবে, অবশ্যই কন্টিনিউয়াস হবে কোথায়? ক্লোজড ইন্টারভ্যালে। বুঝতে পারছি কথা? তো আশা করি এতটুকু আমরা ক্লিয়ার। তো 2 নম্বর প্রপার্টিটা বা এই ডেফিনিট ইন্টিগ্রালের প্রকারভেদটাই তোমাদের খুব একটা জানার দরকার নেই, আমি নিতে বলে দিলাম, যতটুকু মনে রাখতে পারো। এখন এই যে ইন্টিগ্রালটা ডিসকন্টিনিউয়াস কিনা বা এখানে ইন্টিগ্রালটা কন্টিনিউয়াস কিনা এই জিনিসগুলো চেক করার জন্য আমাকে আবার সেই কন্টিনিউটি বা ডিফারেন্সিয়াবিলিটির বেসিকে যাইতে হবে বা অবিচ্ছিন্নতার যে ম্যাথগুলো আছে লিমিটের ওখানে যেতে হবে। তো আমরা ওইদিকে না যাই আপাতত। তো আমরা ইন্টিগ্রেশনের বেসিক কিছু কথাবার্তা বললাম, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল নলেজ আর কি। তার মানে বুঝলাম ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, এটাকে অ্যান্টি ডেরিভেটিভ বলা হয়। মানে ডিফারেন্সিয়েশন করে তুমি যা পাবা ঠিক তার উল্টাটা পাবা ইন্টিগ্রেশন করলে। রেজাল্ট যেটা তুমি একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে ধরো আর একটা ফাংশন পাইলা অ্যান্সার হিসেবে, তো সেই অ্যান্সারকৃত ফাংশনটা বা রেজাল্ট হিসেবে পাওয়া ফাংশনটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি সেই মেইন ফাংশনটাকে ব্যাক পাবো, এটা হচ্ছে কথা। আর ইন্টিগ্রেশন সিম্বল সম্পর্কে জানলাম যে আমাদের এখানে যে সাইনটা থাকে এটাকে ইন্টিগ্রাল সাইন বলে। এরকম দুইটা থাকলে ডাবল ইন্টিগ্রাল, তিনটা থাকলে ট্রিপল ইন্টিগ্রাল এবং লোয়ার লিমিট, আপার লিমিট। এখানে ফাংশন যেটা থাকে এটাকে ইন্টিগ্র্যান্ড বলে, আর ডিএক্সটাকে ডিফারেন্সিয়াল বলে। আর ডিফারেন্সিয়াল তোমাকে এটা বলে দেবে তুমি ভেতরকার ইন্টিগ্র্যান্ড যেটা আছে তাকে কোন ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। এখানে ডিএক্স আছে, দ্যাট মিনস আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এরপরে আমরা ইন্টিগ্রেশনের কিছু প্রকারভেদ সম্পর্কে জানলাম, যে একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল এবং হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। তো আমাদের ইন্টার সিলেবাসে এই দুইটাই আছে, ইনডেফিনিটটা বেশি আর লাস্টের দিকে কয়েকটা চ্যাপ্টার ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যৌগজ বলে, ওইগুলোর ক্ষেত্রে দেখবা লিমিট দেওয়া আছে এবং ওখানে টুকটাক কিছু ম্যাথ আসবে আর কি। বাট আমাদেরকে মেইনলি ভালো করে করতে হবে ইনডেফিনিট ইন্টিগ্রালটা, কারণ আমাদের বইগুলোতে মূলত এই জায়গাটাতে বেশি ফোকাস করা হয়েছে। তো এরপর একটা ব্যাপার দেখি, তাহলে আমরা এইটার কিছু বেসিক নিয়ে কথাবার্তা বলবো। এখন আরেকটু কথা আছে আর কি বাকি। কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে ভেতরে যে ফাংশনটা থাকবে তাকে ইন্টিগ্র্যান্ড বলে এবং পুরোটাকে ইন্টিগ্রেট করলে আমরা রেজাল্ট হিসাবে কোনো নিউমেরিক্যাল ভ্যালু পাবো না বা সাংখ্যিক মান পাবো না, এখানে একটা ফাংশন পাবো এবং তার সাথে একটা কনস্ট্যান্ট যোগ হবে। এখন এই কনস্ট্যান্টটা কোত্থেকে আসলো এইটা বা কোত্থেকে আসে এটা নিয়ে একটা কোয়েশ্চেন থাকে আমাদের মধ্যে, তো আমরা চাচ্ছি এখন এটাকে একটু বুঝে নিতে। তো আমরা কনস্ট্যান্টের হিসাবটা দেখবো। আচ্ছা, তো দেখো আমি যদি তোমাকে কয়েকটা ফাংশন দেই, সে আমরা তো জানি ফাংশন মানে কি, একটু করে বলে নেই ফাংশন মানে কি। ফাংশন মানে হচ্ছে অপেক্ষক, মানে এটার শাব্দিক অর্থ, অর্থাৎ যে অপেক্ষা করে তাকে ফাংশন বলে আর যার জন্য অপেক্ষা করে তার ফাংশন বলে। তাহলে ওই বেসিক থেকে আমরা বলতে পারি, আমি একটা দিলাম, ইকুয়েশন দিলাম তোমাকে যে y = x+2, এটা একটা ইকুয়েশন। এটার মধ্যে y এর মানটা অপেক্ষা করতেছে x এর মানের জন্য, কারণ তুমি যদি x এর মান এখানে না বসাও y এর মান পাবো না। দ্যাট মিনস y অপেক্ষা করতেছে x এর জন্য, সুতরাং y is
আ ফাংশন অফ এক্স। তাহলে ওয়াইটা কার ফাংশন? এক্স এর ফাংশন। ফাংশনটাকে ওয়াই, বুঝিও কথা, এক্স্যাক্টলি ওয়াই হচ্ছে ফাংশন, আর কার ফাংশন? এক্স এর ফাংশন। এটাকে আমরা এভাবে লিখি সংক্ষেপে, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এফ অফ এক্স মিনস হচ্ছে এটার মানে হচ্ছে ফাংশন অফ এক্স, আর এটা মানে হচ্ছে ওই যে ইজ যেটা বলি আর কি, ইজ এটা হচ্ছে এইখানে এটা বোঝায়, আর ওয়াই জায়গায় ওয়াই থাকবে। তাহলে ওয়াই ইকুয়াল, দ্যাট মিনস ওয়াই ইজ এ, আর এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স, তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এখন এরকম থাকতে পারে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স থাকতে পারে, ট্রিগোনোমেট্রিক ফাংশন, আবার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স থাকতে পারে, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ফাংশন, এরকম অনেক কিছু থাকতে পারে। তো আমাদের মতো মনে রাখা লাগবে এই যে ফাংশনটা যে মান বা যে কথা, ওয়াই কিন্তু একই জিনিস, আবার ই টু দি পাওয়ার এক্স যে কথা, ওয়াই কিন্তু একই জিনিস, কারণ দে আর ইকুয়াল। এটা হচ্ছে বেসিক। আচ্ছা, এবার আমরা দেখি কনস্ট্যান্টটা কোত্থেকে আসলো। তো দেখো, তোমাকে যদি আমি কিছু ফাংশন দেই, সাইন এক্স একটা ফাংশন দিলাম, আমি ওই ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এটা লিখতেছি না, কারণ আমরা জানি সাইন এক্স যে কথা ওয়াই একই কথা। আচ্ছা, এরপরে দিলাম ধরো সাইন এক্স প্লাস 2, আবার ধরো দিলাম যে সাইন এক্স প্লাস পাই, আবার ধরো দিলাম সাইন এক্স মাইনাস ই, এরকম দিতে পারি। তো আমি তোমাকে বললাম যে এই যে ডিএক্স সাইন এক্স যে ফাংশনটা আছে তাকে তুমি ডিফারেন্সিয়েট করো। তো তুমি ডিফারেন্সিয়েট করলে তার সাথে এরকম এর আগে এরকম অপারেটর আনবা ডিডিএক্স অফ সাইন এক্স, তাই না? তো এখান থেকে যে রেজাল্ট পাবা সেই রেজাল্ট হবে মূলত কজ এক্স, আমরা সবাই জানি। আবার আমি যদি বলি যে ডিএক্স অফ সাইন এক্স প্লাস 2, ইন দিস কেস যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এই ডিফারেন্সিয়াল অপারেটর যেটা আছে ডিডিএক্স যেটা আছে, এই ডিডিএক্স অপারেটরটা সাইন এক্সকে এর সাথে যাবে, আবার এটা 2 এর সাথেও যাবে। তাহলে দেখো সাইন এক্স এর সাথে যদি ডিডিএক্স অপারেটরটা যায় তাহলে রেজাল্ট আসে কজ এক্স, আর 2টা যেহেতু কনস্ট্যান্ট এর সাথে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট হয়ে যাবে 0। তার মানে আমরা শুধু কনস্ট্যান্ট মানে কজ এক্স থেকে এখানে 0 লিখতে পারতাম, বাট এটা না লিখে শুধুমাত্র চাইলে আমরা কজ এক্সটাকে লিখতে পারি। ঠিক আছে, পরেরটার ক্ষেত্রে সেম জিনিস, ডিডিএক্স অপারেটরটা আনার পর এরকম ব্র্যাকেট দিয়ে দাও, দেন রেজাল্ট দেখবা সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স। এবং পাই এর মান আমরা সবাই জানি, পাই কিন্তু একটা সাংখ্যিক মান 3.1416, এটা জানি আমরা। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 লেখা লাগবে না। আবার ডিএক্স অফ সাইন এক্স মাইনাস ই, এটার ক্ষেত্রেও দেখো আমরা সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট আসবে কজ এক্স, আর ই যেটা আছে একে ডিফারেন্সিয়েট করলে কিন্তু রেজাল্ট 0 আসবে, কারণ ই নিজেও একটা সাংখ্যিক মান, এটাকে অয়লার কনস্ট্যান্ট বলে, একটু মনে রাখবা, এটা সামনে কাজে লাগবে। অয়লার্স কনস্ট্যান্ট বলে, এটার মান হচ্ছে 2.71828, আবার 182849, এরকম আর কি ইনফিনিটি সংখ্যক। তো এটা কিন্তু একটা সাংখ্যিক মান। তাহলে এই সাংখ্যিক মানটাকে দেখো আমরা পুরো ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে শুধুমাত্র কজ এক্স পাইছি। তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমি এখানে যতগুলো ফাংশন দিলাম, হ্যাঁ, সাইন এক্স, আবার মানে সাইন এক্সের সাথে প্লাস আগে কিছু নাই, মানে প্লাস 0 লিখতে পারি আমি চাইলে। তাহলে সাইন এক্স প্লাস 0, সাইন এক্স প্লাস 2, সাইন এক্স প্লাস পাই, আর সাইন এক্স মাইনাস ই, এই প্রত্যেকটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে আমি কজ এক্স ফিরে পাইছি। তাহলে এখন আমি তো জানি যে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তো আমার এই ফাংশনগুলোকে ডিফারেন্সিয়েট করে আমি কজ এক্স রেজাল্ট পেলাম। এখন আমি যদি কজ এক্সকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রাল অপারেটর মাঝখানে ইন্টিগ্রান্ড হিসেবে কজ এক্সকে বসাই দিলাম, আর ডিএক্স নামক ডিফারেন্সিয়াল টার্মটা আনলাম। তাহলে এখন এটাকে ইন্টিগ্রেট করলে আমি রেজাল্ট এক্স্যাক্টলি কোনটা পাবো? সাইন এক্স প্লাস 0 পাবো, সাইন এক্স প্লাস 2 পাবো, সাইন এক্স প্লাস পাই পাবো, নাকি সাইন এক্স মাইনাস ই পাবো? আমি এখানে 4টা দিলাম, তার মানে এরকম 4টাই কি পসিবল, নাকি আরও অসংখ্য পসিবল? অর্থাৎ প্লাস মাইনাস আকারে সাইন এক্সের পরে প্লাস মাইনাস আকারে অসংখ্য জিনিস থাকতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কোন জিনিসটা আছে এটা কি আমি জানি? এটা আমি জানি না। তো যেহেতু আমি নির্দিষ্ট কোনো জিনিস জানি না, এই জন্য আমি অনির্দিষ্টতা বোঝানোর জন্য একটা প্লাস দিয়ে সি দিয়ে দেবো। সি এর মান হচ্ছে কনস্ট্যান্ট, মানে সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, এখানে যে কোনো কিছু বসতে পারে। বোঝা গেছে কথা? তাহলে আমরা বুঝে নিলাম এতটুকু। তাহলে কজ এক্সকে ইন্টিগ্রেট করে আমরা এক্স্যাক্টলি সাইন এক্স পাবো, তারপরে আমরা কোন কনস্ট্যান্টটা এখানে আসলে ছিল এটা তো আমরা জানি না, তার মানে আমরা জানি যে এখান থেকে এটা ব্যাক আসবো, কজ এক্স থেকে সাইন এক্স প্লাস 0তে ব্যাক আসবো, বা এই দিকের ফাংশনে ব্যাক আসবো, কিন্তু ফাংশনটা এক্স্যাক্টলি কোনটা ছিল কনফিউজড, এই জন্য প্রত্যেকটার ক্ষেত্রে সাইন এক্স আছে, দ্যাটস ওয়াই সাইন এক্স লিখলাম।
আর প্রত্যেকটার ক্ষেত্রে কনস্ট্যান্ট আছে, বাট কনস্ট্যান্টের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, আমরা কোন কনস্ট্যান্ট জানি না, এই জন্য আমরা এখানে প্লাস সি দিয়া একটা অনির্দিষ্ট ধ্রুবক দিয়ে দিলাম। বোঝা গেছে কথা? তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে প্লাস সি আসার রিজন, বা আমরা যদি বলি ইনডেফিনিট ইন্টিগ্রালে প্লাস সি কেন আসে ওইটার রিজন। এইটা গেল আমাদের ইন্টিগ্রেশনের থিওরিটিক্যাল ব্যাখ্যা। এই ক্লাসটা না দেখলে বা এই ব্যাখ্যাটা না দেখলে দেখবা যে ইন্টিগ্রেশনের সামনে অনেক কিছু বুঝবা না। তোমাদেরকে এটা বোঝার জন্য হইলেও ক্লাসটা দেখা দরকার আছে বা নোট করা দরকার আছে, বোঝা দরকার আছে। আর আমি একটু বলি, আমি লেখাগুলো ইংরেজিতে লিখতেছি ঠিক আছে, বাট আমি কিন্তু প্রত্যেকটা বাংলা বলে দিচ্ছি, তোমরা নোট করার সময় অবশ্যই বাংলা নোট করবা, অথবা চাইলে ইংরেজি নিজের হোমওয়ার্কের জন্য করতে পারো। পরীক্ষার খাতে বাংলাটা প্রেফার করবা, যেহেতু তোমরা বাংলা ভার্সনের স্টুডেন্ট। আর ইংলিশ ভার্সন কেউ দেখে থাকলে তোমরা ইংলিশে করতে পারো। আচ্ছা, তাহলে কজেসকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে sin x প্লাস সি আসবে। সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, এটা কেন আসে তার রিজনটা এখানে এক্সপ্লেন করা হলো। আচ্ছা, এবার আমরা দেখব যে ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল মানেটা কি, বা জ্যামিতিকভাবে ইন্টিগ্রেশন আসলে আমাকে কি দিবে, আমাকে কোন ইনফরমেশন দিবে, সেটা একটু দেখি। প্রথমে আমি একটু লিখে দেই, তারপরে ব্যাখ্যা যাই। যেমন ধরো ইন্টিগ্রেশন সাইন দেওয়ার পরে ভেতরে কোনো ইন্টিগ্র্যান্ড থাকলো না, শুধুমাত্র একটা ডিফারেন্সিয়াল থাকলো, মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কিছু নাই, মানে এখানে 1 আছে, মানে ভেতরে এই যে ভেতরে কিছু নাই মানে কত আছে 1 আছে, বাট আমরা এটাকে না ধরলাম। তো এরকম থাকতে পারে, যদি এরকম ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকে, এটার যে অ্যান্সারটা পাবো, মানে এটাকে ক্যালকুলেশন করে আমরা যে রেজাল্টটা পাবো, সে আমি একটা সীমানাও দিয়ে দিই, ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে দিই, তাহলে আমরা এখানে কি পড়তেছি একটু ক্লিয়ারিফাই করে নিই, নয়তো কনফিউজড হবা। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল interpretation of integration। খুব সংক্ষেপে আলোচনা করব এটা, জাস্ট বোঝার জন্য একটু। তো এবার দেখো, এই যে ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, এটা বোঝার জন্য আমাদেরকে ওই অনির্দিষ্ট যৌগজ বা ইনডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে কথা বললে বুঝবে না, এটা ডেফিনিট দিয়ে বোঝাইতে হবে। তো দেখে আমরা এখানে ইন্টিগ্রাল একটা দেওয়া আছে, ডিফারেন্সিয়াল একটা দেওয়া আছে, এবং এটার মধ্যে একটা লিমিট দেওয়া আছে। সেম বললাম, লিমিটটা হচ্ছে এ থেকে বি, ঠিক আছে। আর যেহেতু আমরা এক্স অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, যেই অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এই এ এবং বি বা আপার লিমিট এবং লোয়ার লিমিটের যে মানগুলা, ওই মানগুলো সাধারণত ওই অক্ষটার উপরে অবস্থিত, ঠিক আছে। তো এখান থেকে যে রেজাল্ট পাবো, সে রেজাল্ট হচ্ছে একটা লাইন, একটা রেখা। কিভাবে দেখাচ্ছি, তো যেহেতু আমরা এই ইন্টিগ্রেশনটাকে করে রেজাল্ট হিসেবে লাইন পাচ্ছি, তার মানে এটাকে আমরা তখন বলতে পারি কি লাইন ইন্টিগ্রাল বলতে পারি, কোনো সময় লাইন ইন্টিগ্রাল বলে, ঠিক আছে, বা বাংলা কি বলে রেখা যৌগজ, এরকম কিছু হইতে পারে আর কি, তো লাইন ইন্টিগ্রাল বলে। এরপরে আরেকটা ভার্সন হচ্ছে, যদি আমরা ইন্টিগ্রেশন সাইন দেই এ থেকে বি, এবং এখানে একটা ইন্টিগ্রান্ড আকারে ফাংশন দেওয়া থাকে এবং ডিফারেন্সিয়াল দেওয়া থাকে, এই পুরো জিনিসটাকে রেজাল্ট করে বলছিলাম আমরা একটা সাংখ্যিক মান পাবো বা একটা ভ্যালু পাবো। এই ভ্যালুটা হচ্ছে এক্স্যাক্টলি কি, এই ভ্যালুটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। কোন জায়গার এরিয়া, কেমন এরিয়া, এটা আমরা চিত্র দেখে তারপরে বুঝবো। তো আমরা প্রথমে আপাতত একটু মনে রাখি, এটা হচ্ছে এরিয়া। তাহলে যদি এখানে কোনো ফাংশন না থাকে, উপরেরটা যদি কোনো ফাংশন না থাকে, শুধু ইন্টিগ্রাল সাইন থাকে এবং ডিএক্স থাকে, এখান থেকে রেজাল্ট পাবো সেটা হচ্ছে একটা লাইন। তো এটাকে আমরা তখন লাইন ইন্টিগ্রাল বলি, এটা মুছে ফেললেও ভালো হয়, তুমি মনে রাখবা জাস্ট এখান থেকে রেজাল্ট পাবো লাইন। আর এই যে এখানে একটা ফাংশন দিয়ে দিলে বা ইন্টিগ্র্যান্ড দিয়ে দিলে আমরা যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে একটা এরিয়া। তো কীভাবে সেটার এক্সপ্লেনেশনটা এখন দিব, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আমি একটু করে ব্যাপারটা ওকে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আর এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে আমি একটা ফাংশন ড্র করি, যে ফাংশন থেকে ধরো একটা গ্রাফ পাইলাম, ফাংশনের মানগুলোকে এক্স এর মান এবং ওয়াই এর মান একটা ছক কাগজে বসিয়ে আমি যদি একটা গ্রাফ আঁকি তাহলে এরকম একটা গ্রাফ পেলাম। তো এখানের যে বক্র রেখাটা দেখতে পাচ্ছি উপরে, এটাকে ধরো আমরা ফাংশন বললাম y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটা, ঠিক আছে।
তো এটা থাকুক, আমরা ফাংশনটা নিয়ে পরে কাজ করব, এমনিতে একে রাখলাম। তো আমরা একটু দেখি যে ডিএক্স মানে কি। বলছিলাম ডিএক্স মানে ডিফারেন্সিয়াল। তো ডিএক্স মানে আসলে হচ্ছে ডিফারেন্স অফ এক্স। এটাকে আমরা ডিএক্স মানে হচ্ছে, দেখো এটা ছিল ডেল এক্স, এই ডেল এক্স মানে হচ্ছে এক্স এর ডিফারেন্সিয়াল বা ডিফারেন্স, অনেক বড় একটা ডিফারেন্স বোঝায়, দ্য ডিফারেন্স অফ এক্স বোঝায়। তাহলে এটা কি বলো, ডিফারেন্স অফ এক্স, ডিফারেন্স অফ এক্স, এক্স এর মানের পার্থক্য বা ডিফারেন্স বোঝায়। তো এটা একটু বড় সড়ো হয় আর কি, বড় একটা পার্থক্য হইতেই পারে। আর যখন আমি এখানে ডিএক্স লিখবো, এটা দ্বারা স্মল ডিস্টেন্স বোঝায়, অনেক ছোট স্মল ডিস্টেন্স অফ এক্স। যেমন তেমন স্মল না, একেবারে টেন্স টু ইনফিনিটি, টেন্স টু জিরো, ডিস্টেন্সটা টেন্স টু জিরো এরকম বোঝায়। বাট আমরা এক্সপ্লেনেশনের সুবিধার্থে একটু বড় করে দেখাবো আর কি। তার মানে ডিএক্স দ্বারা কি বোঝায়, ডিফারেন্স অফ এক্স, এক্স অক্ষ বরাবর ছোট্ট পার্থক্যকে বা ছোট্ট একটা দূরত্বকে ডিএক্স বলে। এতটুকু আমরা বুঝলাম। আচ্ছা দেখো, তাহলে আমি একটু যদি চিহ্নিত করি, তাহলে ডিএক্স মানে হচ্ছে আমার এই চিত্রের মধ্যে দেখলে, ধরো যে এক্স অক্ষ বরাবর এখান থেকে এতটুকু, আশা করি দেখতে পাচ্ছ যে এই যে দেখো এই যে জায়গাটা, এই যে এখান থেকে এতটুকু, এর চাইতেও কিন্তু ছোট। ডিএক্স মানে হচ্ছে একেবারে জিরোর কাছাকাছি দূরত্ব, বাট আমরা যেহেতু বোঝার সুবিধার্থে এরকম ছোট্ট করে দিলাম আর কি। তাহলে এখন এটা হচ্ছে ডিএক্স, এতটুকু ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের সেই ডিএক্স বা ডিফারেন্স অফ এক্স। এখন আর এই যে ইন্টিগ্রাল সাইনটা দেখতে পাইছিল আগে, ইন্টিগ্রাল সাইন যেটা, সে ইন্টিগ্রাল সাইনটা মূলত আসছে সামেশন, যেমন এখানে ডিএক্স আসছে ক্যাপিটাল ডিএক্স থেকে, তেমনি এই ইন্টিগ্রাল সাইনটা আসছিল সামেশন সাইন থেকে। ঠিক আছে, এই সামেশন সাইন থেকে ইন্টিগ্রাল সাইন আসছে, বুঝতে পারছি? তো মানে এমন করে আমার স্যার এমন করে বলতো যে এই ইন্টিগ্রাল সামেশন সাইনটাকে উপরের দিকে টান দিছে একজন, আবার নিচের দিকে একজন টান দিছে, দুই দিকে এক্সপান্ড হয়ে যাওয়ার পর সাইনটা এমন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ইন্টিগ্রাল সাইন, এবং এটা দ্বারা মূলত সামেশন বোঝায়, যোগ করা বোঝায়। তো কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যোগ করবে এইটা বলার জন্য আমাকে ওই লিমিট দিয়ে দেয়, লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত। সে এখানে এ থেকে বি পর্যন্ত, এর মান হইতে পারে 2, বি এর মান হইতে পারে 4, অথবা এর মান হইতে পারে 3, বি এর মান 5, মানে যেমন ইচ্ছা তেমন, যতটুক তারা চাইবে ওটুক সীমানা দিয়ে দিবে। তো আমরা ধরে নিলাম যে লোয়ার লিমিট 2 এবং আপার লিমিট 4। তাহলে আমি একটু চিত্রের ভিতরে ওই লিমিটগুলোকে আইডেন্টিফাই করি। আমি লোয়ার লিমিট দিলাম 2, দেখো এটা হচ্ছে 2, অ্যান্ড আপার লিমিট হচ্ছে 4, এটা হচ্ছে 4। এক্স অক্ষ বরাবর অবশ্যই, কারণ আমি এখানে ডিএক্স লিখছি। ডিএক্স লেখা মানে আমি এখানে যে ভেরিয়েবল দিব, আমার লিমিটগুলো সবসময় ওই ভেরিয়েবল আন্ডারে হবে, বুঝতে পারছি? তাহলে দেখো ডিএক্স মানে বুঝলাম যে এই ছোট্ট একটা অংশ, এরকম একটা অংশ। ডিএক্স মানে ভেতরে যে দূরত্বটা, এই যে দূরত্বটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে দেখো ভিতরে দূরত্বটাকে মার্ক করা হলো। এখন এরকম দূরত্বকে বা এরকম ছোট ছোট ডিএক্সকে যোগ করবা, কারণ পাশে সামেশন সাইন, ইন্টিগ্রাল মানে কি সামেশন। তাহলে এরকম ছোট ছোট ডিএক্সকে ইন্টিগ্রাল সাইন আমাকে বলতেছে যে তুমি এই ডিএক্সগুলোকে সাম করবা বা যোগ করবা, কোত্থেকে কোন পর্যন্ত, 2 থেকে 4 পর্যন্ত। অর্থাৎ 2 থেকে 4 পর্যন্ত যতগুলো ডিএক্স আছে প্রত্যেকটা ডিএক্সকে তুমি অ্যাড করে দিবা, যোগ করে দিবা, তাহলে তুমি কি রেজাল্ট পাও সেটা দেখো। তাহলে দেখো আমরা কি পাই, সে আমরা একটু যদি ধারণা করি যে 2 থেকে 4 পর্যন্ত এখানে একটা ডিএক্স আছে, মানে এটা একটা ডিএক্স এতটুকু, আবার এখান থেকে এতটুকু আরেকটা ডিএক্স, আবার এখান থেকে এতটুকু ডিএক্স, এখান থেকে এরকম একটা ডিএক্স, আবার এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, আবার এখান থেকে এতটুকু, এই সবগুলো ডিএক্স ধরলাম, এই মানে এরকম 4-5টা আছে। বাট এখন তো অসংখ্য ডিএক্স আছে, যেহেতু ডিএক্স এর দূরত্ব মানে ডিএক্স এর ভ্যালুটা এক্স্যাক্টলি জিরোর কাছাকাছি বা টেন্স টু জিরো, তার মানে এরকম অসংখ্য দূরত্ব আছে এরকম। তার মানে এইটাকে, তারপরে এইটাকে সবগুলোকে যোগ করলে তুমি আসলে কি পাইতেছো দেখো তো। সবগুলোকে যোগ করলে আলটিমেট রেজাল্ট কি আসতেছে, সবগুলোকে যোগ করলে আলটিমেটলি আমরা এরকম একটা রেখা পাচ্ছি না, বুঝতে পারছি কিনা? দেখো 2 থেকে 4 পর্যন্ত এরকম একটা বড় রেখা পাচ্ছি না। তাহলে আমি যদি বলি যে ডিএক্সটাকে, আমি যদি এরকম বলি যে ডিএক্সটাকে ইন্টিগ্রেট করো ফ্রম 2 to 4, মানে ডিএক্সটাকে যোগ করো 2 থেকে 4 এর সীমানার মধ্যে,
তাহলে আমি এই যে লাইনটা দেখতে পাচ্ছি, প্রথমে যে পার্টটা লিখছি dx, তাকে সাম করো ফ্রম a টু b, তো এটার রেজাল্ট কি আসে আমরা নিজেরা দেখতে পাচ্ছি। এবার ইটস আ লাইন, এই যে লাইন, এই জন্য আমরা এটাকে লাইন ইন্টিগ্রাল করবো। বুঝতে পারছি কথা? তাহলে কনফিউজড হওয়া যাবে না, মানে কি করতেছি, এটা মূলত ফাংশনের কাজ আর কি, এটা জিওমেট্রিক্যাল মানে আছে। তাহলে এটা একটা ব্যাখ্যা গেল, আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা আরেকটু ক্লিয়ার করব পরেরটা, স্টুপিড। পরেরটা ক্লিয়ার করবো, সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশনের মধ্যে যদি ইন্টিগ্রালের ভিতরে ইন্টিগ্র্যান্ট নামক ফাংশনটা দেয়া থাকে, এই যে ফাংশনটা, তখন আমরা এরিয়া পাই। এই এরিয়া কিভাবে পাই এটা একটু দেখব। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে এফ অফ এক্স যে কথা, ওয়াই কিন্তু আলটিমেটলি একই কথা, কারণ আমরা জানি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তার মানে এফ অফ এক্স মূলত ওয়াই এর মান, ঠিক আছে? মূলত কিসের মান? ওয়াই এর মান। তাহলে এখানে ডিএক্স আছে, তো আমি যদি এই ডিএক্স বরাবর ওয়াই অক্ষ, ডিএক্স থেকে ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সে আমি যদি একটু এটাকে ড্র করি, লাইন নিয়ে ড্র করলে বেটার হবে। এখান থেকে এই পর্যন্ত আরেকটা, আবার ধরো এখান থেকে এই পর্যন্ত একটু দেখো। তো আমি যদি এটাকে এরকম করে ড্র করলাম, তাহলে কি হলো, এই ডিএক্স থেকে ডিএক্স হচ্ছে এরকম একটা দূরত্ব, নিচের এই দূরত্বটা ডিএক্স, আর এই যে উপরে যে ওয়াই অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটা, এই যে ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্যটা, এটাই তো ওয়াই এর মান। আবার এখানে ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্যটা, এটাই তো ওয়াই এর মান, তাই না? আশা করি বুঝতে পারছি। ধরো আমি এখানে ওয়াই এর এক্স এর মান 2 ইনপুট করলাম, তাহলে আমি ওয়াই এর মান যদি 4 পাই, এর মানে কি, এই এক্স বরাবর এই ফাংশনটা 4 একক দূরত্বে আছে, এই ডিস্টেন্সটা 4, তাই না? তার মানে এটাই তো এফ অফ 2, এটাই তো এফ অফ 2 বা এফ অফ এক্স অথবা ওয়াই, কারণ প্রত্যেকটা জিনিস সেম, ওয়াই যে কথা এফ অফ এক্স একই কথা। তাহলে দেখো আমি এখানে ডিএক্স দিলাম, দ্যাট মিনস আমি এখানকার এই যে বিন্দুগুলো আছে এখানে এটার মধ্যে, কারণ আমরা এই দুইটা বিন্দু ধরছি আমরা, বাট এই দুইটা বিন্দু মূলত খুব কম দূরত্বে, 0 এর কাছাকাছি দূরত্বে, তার মানে এটাকে আমরা একটা বিন্দুর মতো কনসিডার করতে পারি চাইলে। তাহলে এখানে একটা বিন্দু যদি এক্স হয়, তাহলে তার যে সেই বরাবর যে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, সেটা কি হবে, এফ অফ এক্স হবে অবশ্যই, তাই না? কারণ এফ অফ এক্স মানেই তো ওয়াই আমরা জানি, তাহলে ওইটা এফ অফ এক্স, আর নিচের দিকে এই দূরত্বটা হচ্ছে ডিএক্স। তাহলে এখন এই এফ অফ এক্সটা হচ্ছে আমার দৈর্ঘ্য। আমি আশা করি এতটুকু বুঝছো আমি কি বলছি, ওয়াই এর মান আর এক্স এর মান। তাহলে আমরা যদি এক্স এর মান 2 ইনপুট করে ওয়াই বরাবর দূরত্বটা পাই, গ্রাফ সম্পর্কে ভালো আইডিয়া থাকলে এটা বোঝার কথা। তাহলে এই যে দূরত্বটা দেখতে পাচ্ছ, এখান থেকে এইটার দূরত্ব এফ অফ এক্স, এখান থেকে এইটার দূরত্বটা এফ অফ এক্স। দেখে মনে হইতেছে ভাইয়া এটা তো এখানে একটু বাঁকা আছে, তার মানে এই পাশেরটা বড় হবে, এই পাশেরটা ছোট হবে, বাট আমি এটাই বলছিলাম যে ডিএক্স এর দূরত্বটা এতটা ছোট, এটা 0 এর কাছাকাছি, তখন এই দুইটা রেখাকে, আর আসলে দুইটা রেখা মনে হয় না, একটা রেখাই মনে হয়, এই জন্য আমরা দুইটার ক্ষেত্রে এফ অফ ধরে নিতে পারি, এফ অফ এক্স বা ওয়াই ধরে নিতে পারি, এটা কনসিডার করতে পারি। তাহলে এটা এফ অফ এক্স পাইলাম, আর এখানে ডিএক্স পাইলাম। তাহলে এফ অফ এক্সটা হচ্ছে, দেখো তুমি এই যে রেখাটা দেখতে পাচ্ছ, দুইটা রেখার মাঝখানে অংশটা, এটাকে আমরা একটা স্লিট বলতে পারি, ইটস এ সিঙ্গেল স্লিট বা একটা স্লিট। এই স্লিটের দৈর্ঘ্য হচ্ছে এফ অফ এক্স আর প্রস্থ হচ্ছে ডিএক্স। তাহলে আমি যদি এফ অফ এক্স আর ডিএক্স এদেরকে যোগ করি, মানে এদেরকে গুণ করি, সরি, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করি, তাহলে আমি কী পাবো বলো তো, এই স্লিটের ভিতরে যে ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে? এই মার্ক করা স্লিটের ভেতরের ক্ষেত্রফলটা পেয়ে যাব, কিন্তু যদি আমরা এটাকে মার্ক এভাবে করে গুণ করে দিই, অর্থাৎ এফ অফ এক্স ইন্টু ডিএক্স যেটা, এটা আমাকে একটা ক্ষেত্রফল দিবে, সেই ক্ষেত্রফলটা হচ্ছে তোমার একটা ছোট একটা ক্ষেত্রফল, বুঝতে পারছি? হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি যে এফ অফ এক্স ইন্টু ডিএক্স মানে হচ্ছে এরিয়া অফ এ সিঙ্গেল স্লিট। তোমরা বাংলায় লিখবা সিঙ্গেল স্লিট মানে একটা স্লিটের ক্ষেত্রফল আর কি, একটা স্লিটের ক্ষেত্রফল এফ অফ এক্স। এখন আমার তো একটা স্লিটের ক্ষেত্রফল এখানে রাখতে বলে নাই, দেখো তার মানে বুঝলাম যে এফ অফ এক্স ইন্টু ডিএক্স মানে কি, একটা স্লিটের ক্ষেত্রফল। এরপরে বলছে যে এরকম যতগুলো স্লিট পাও সেই প্রত্যেকটা স্লিটের ক্ষেত্রফলকে তুমি আবার যোগ করে দাও, এটা তো একটা স্লিটের ক্ষেত্রফল, আর এই স্লিটের ক্ষেত্রফলগুলোকে যোগ করার জন্য তোমাকে এখানে সামেশন সাইন দিছে বা ইন্টিগ্রেশন সাইন দিছে। অর্থাৎ এই ইন্টিগ্রাল সাইন তোমাকে এটা বলতেছে যে এই যে ছোট্ট একটা স্লিটের ক্ষেত্রফল আছে তাকে তুমি যোগ করতে থাকো,
এরকম স্লিটগুলোকে যোগ করতে থাকো কোথায় কোন পর্যন্ত, ফ্রম এ টু বি, এ থেকে বি পর্যন্ত যতগুলো স্লিট পাও প্রত্যেকটা স্লিটকে যোগ করো। তাহলে আমরা দেখি, ধরো আমরা তো এর মান এখানে 2 ধরছিলাম আর বি এর মান 4 ধরছিলাম, তাহলে 2 থেকে 4 পর্যন্ত যতগুলো স্লিট আমরা পাই আমরা তাদেরকে এভাবে আঁকতে পারি চাইলে। এইটা একটা স্লিট, এরকম মাঝখানে আরেকটা স্লিট, এরকম আরেকটা স্লিট, এরকম করে আমরা অসংখ্য স্লিট পাবো, তাই না? স্যার এই পর্যন্ত আমরা অসংখ্য স্লিট পাবো। এখন এই প্রত্যেকটা স্লিটের ক্ষেত্রফলই তো ওই এফ অফ এক্স ডিএক্স দ্বারা বোঝায়। সে এইটা আমার ডিএক্স আর এইটা হচ্ছে আমার এফ অফ এক্স, তাহলে আমার ক্ষেত্রফল এইটা। এরকম পরের স্লিটের ক্ষেত্রফল হচ্ছে এটা। আবার এরকম করে সবগুলো স্লিটের ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করে দেই ফ্রম এ টু বি, তাহলে দেখো আমরা এই যে ভেতরে যে চিত্রটা ড্র করলাম, ঠিক আছে, প্রত্যেকটা স্লিটের ক্ষেত্রফলকে যোগ করে দিলে কিন্তু আমরা এই পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তারপরে আমি কতটুকু পাইলাম যদি আমি ভালো করে মার্ক করতে চাই, তাহলে দেখো বা আর একটু বড় করে দেখাতে পেরেছি আমি, এই 2 থেকে 4 পর্যন্ত একটু এক্স অক্ষ বরাবর, আবার ফাংশনের মধ্যে এখান থেকে এই পর্যন্ত, এ থেকে এখান থেকে এই পর্যন্ত, অ্যান্ড এখান থেকে এই যে এই পর্যন্ত। তাহলে এই যে এটার ভেতরের যে পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটাকে আমরা খুঁজে পেলাম না ইন্টিগ্রেশন করার মাধ্যমে, ধরতে পারছি বিষয়টা। তাহলে আমরা এটাকে কি বলতে পারি যে দেখো এফ অফ এক্স ইন্টু ডিএক্স মানে হচ্ছে একটা সিঙ্গেল স্লিটের ক্ষেত্রফল, আর এই ইন্টিগ্রাল সাইন আমাকে বলতেছে এই স্লিটগুলোকে তুমি যোগ করে দিবা কোথায় কোন পর্যন্ত, ফ্রম এ টু বি, এ থেকে বি পর্যন্ত যোগ করে দিবা। তাহলে টোটাল যে ক্ষেত্রফলটা পাবা সেই ক্ষেত্রফলটা হচ্ছে আমার এরিয়া বোঝাবে, বোঝা গেছে? তাহলে আমি এরিয়াটাকে কীভাবে বলতে পারি একটু মানে ক্লিয়ারিফাই করে বললে, এরিয়াটা কোথায় আছে বলো তো? এই যে এরিয়াটা সেটাকে ফাংশন বা বক্ররেখায়, ইংরেজি হচ্ছে কার্ভ, তাহলে এই এরিয়াটা কি বক্ররেখাটার নিচে নাকি উপরে? নিচে অবশ্যই, আন্ডার দ্য কার্ভ। আর কোন অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে নাকি এক্স অক্ষের সাথে? এক্স অক্ষের সাথে, কারণ আমি এখানে ডিএক্স দিয়ে কাজ করছি। যে অক্ষের সাথে কাজ করব আমার ক্ষেত্রফলটা আমি ওই অক্ষের সাথে পাবো। যদি ডি ওয়াই নিয়ে কাজ করতাম তাহলে ক্ষেত্রফলটা এই দিকে থাকতো, ঠিক আছে? তাহলে আমরা এরকম বলতে পারি যে এরিয়া আন্ডার দ্য কার্ভ অ্যালং উইথ মানে কোন অক্ষ বরাবর, অ্যালং উইথ এক্স এক্সিস। তাহলে কোত্থেকে কোন পর্যন্ত? এক্স এক্সিস, ঠিক আছে। এখন এই যে পাশের এগুলো কি ইনক্লুড হবে? আবার এর পরের এগুলো কি ইনক্লুড হবে? অবশ্যই না। তাহলে অ্যালং উইথ এক্স এক্সিস ফ্রম লোয়ার লিমিট টু আপার লিমিট, লোয়ার লিমিট থেকে লোয়ার লিমিট টু আপার লিমিট 4, তাহলে লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত, ফ্রম লোয়ার লিমিট টু আপার লিমিট, ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম যে আসলে ইন্টিগ্রেশন দ্বারা কি বোঝায়। যদি ইন্টিগ্রেশনের ভেতরে ইন্টিগ্র্যান্ড থাকে তাহলে এটা দ্বারা, মানে না থাকে তাহলে এটা দ্বারা আমরা লাইন বুঝি, ওইটাকে আমরা লাইন ইন্টিগ্রাল বলি। আর যদি এই যে সিঙ্গেল ইন্টিগ্রাল, এটাও সিঙ্গেল এটাও সিঙ্গেল, এটার মধ্যে যদি ইন্টিগ্রান্ডটা দেওয়া থাকে, ইন দিস কেস আমরা ডিএক্স করলে বা ইন্টিগ্রেশন করলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে একটা এরিয়া। এই এরিয়াটা আবার আন্ডার দ্য কার্ভ বা বক্ররেখার নিচে, কার্ভ সবসময় হবে তা না, এটা সোজা হইতে পারে, স্ট্রেট লাইনে হইতে পারে বা সরল রেখা হইতে পারে। তো তখন আন্ডার দ্য স্ট্রেট লাইন অ্যালং উইথ এক্স এক্সিস মানে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষের সাথে না, ফ্রম দ্য লোয়ার লিমিট টু আপার লিমিট, অর্থাৎ 2 থেকে 4 পর্যন্ত এর বাইরে যাবে না। বুঝতে পারছি কথা? তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল ভিউ বা জিওমেট্রিক্যাল এক্সপ্লানেশন। আর এ পাশে উপরে যেটা দেখতে পেলাম এগুলো হচ্ছে আমাদের সেই কনস্ট্যান্টের ব্যাখ্যা অ্যান্ড থিওরিটিক্যাল কথাবার্তা আর কি, প্রকারভেদ থেকে শুরু করে এই পর্যন্ত। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের শুরুর ক্লাস এই পর্যন্ত। আর নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারে আমাদের প্রয়োজনীয় সূত্রাবলী সম্পর্কে আলোচনা করব, এরপরে আমরা ম্যাথে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।